السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আমাদের সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। তো আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইংলিশ গ্রামারের কমপ্লিটিং সেন্টেন্স নিয়ে কথা বলবো। সাউন্ড ক্লিয়ার আছে? এভরিথিং ওকে? কথা শোনা যাচ্ছে? লোকমান হাকিম সাহেব, আলহামদুলিল্লাহ। আজকে আমরা কি দেখব? কমপ্লিটিং সেন্টেন্স। সাউন্ড ক্লিয়ার আছে? জি আলহামদুলিল্লাহ। জাহিদ হাসান সাহেব, সোহেল রানা ভাই, আকলিমা ম্যাম, জাহিদ হাসান সাহেব, লোকমান হাকিম, বকুল ফুলের মালা, তাহেরা বিন তাহাবিব ম্যাম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো আমরা আজকে কমপ্লিটিং সেন্টেন্স দেখব। এটার একটা পর্ব কিন্তু আমরা আগের ক্লাসে করেছিলাম, মনে আছে? যে আমরা কমপ্লিটিং সেন্টেন্সের দুইটা ভাগে বিভক্ত করছি। দুটো ক্লাস যদি না দেই, কমপ্লিটিং সেন্টেন্স কমপ্লিট হবে না। তা আমরা একটা পর্ব করে ফেলছি এর আগের ক্লাসে, আর আজকে আমরা দ্বিতীয় পর্বটা দেখব। শাহিন মাহমুদ সাহেব, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। আপনাদের কি অবস্থা? আনারুল ইসলাম সাহেব, আব্দুল হান্নান সাহেব। সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে, ভাগ্য খারাপ আজকে বিদ্যুৎ চলে গেল। ওকে, দেখা যাচ্ছে? আচ্ছা, কমপ্লিটিং সেন্টেন্সের জি আলহামদুলিল্লাহ। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে আমরা জানি একটা সেন্টেন্সের মূলত কি কি থাকবে? সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট থাকবে। সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। এখন এখানে কিছু কানেক্টর বা এক্সট্রা জিনিস যুক্ত হয়, দুটো সেন্টেন্স মিলে একটা সেন্টেন্সে রূপান্তর করতে হয় মাঝে মাঝে। সেন্টেন্সের একটা অংশ দেওয়া আছে, আমরা আরেকটা অংশ করব কিভাবে? একটা অংশ দেওয়া আছে, আরেকটা অংশ কিভাবে কমপ্লিট করব? প্রথম অংশ দিচ্ছে, দ্বিতীয় অংশটা কেমন হবে? প্রথম অংশটা উপর নির্ভর করে দ্বিতীয় অংশটা আমাদের লিখতে হবে। প্রথম অংশটার উপর নির্ভর করে দ্বিতীয় অংশ লিখতে হবে। কম্পিউটার বন্ধ কর। যেমন আমরা আজকে কন্ডিশনাল দেখব। মানে কন্ডিশনাল মানে হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স। ইফ যুক্ত বাংলাই বললাম, ইফ যুক্ত বাক্য। আজকে আমরা দেখব ইফ যুক্ত বাক্য কি থাকতে পারে। যেমন ইফ যুক্ত বাক্যের তিনটা রুলস আছে। ইফ যুক্ত বাক্যের কয়টা রুলস আছে? তিনটা। প্রথম অংশ বলছে সাবজেক্ট প্লাস বি1 থাকলে। প্রথম অংশে কি? সাবজেক্ট প্লাস বি1 প্লাস অবজেক্ট থাকলে পরের অংশে আমরা শেল, ক্যান, উইল বা মে ব্যবহার করব। প্রথম অংশে যদি বি1 হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরবর্তী অংশ কি হবে? পরবর্তী অংশের অক্সিলারি ভার্ব শেল, ক্যান, উইল, মে প্লাস বি1 হবে। প্লাস বি1 মানে প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশটাও প্রেজেন্ট হবে। প্রথম অংশ প্রেজেন্ট টেন্স হলে পরের অংশটাও কি হবে? প্রেজেন্ট টেন্স হবে।
যেমন আমরা বললাম if he gets grade, if he gets good grade, যদি সে ভালো নাম্বার পায়, যদি সে ভালো নাম্বার পায় কি হবে? প্রথম অংশটা দেওয়া আছে, এখন দ্বিতীয় অংশ বলল যে হবে if he gets good grade he would getting to university, অথবা would going, he would going to university। প্রথম অংশে কি বলা আছে? if he gets good grade he would going to university, সেন্টেন্স কমপ্লিট হবে? সেন্টেন্স এটা কি রং না রাইট আছে বলেন তো? সেন্টেন্স রাইট নাকি রং? কথা বুঝতেছেন? যে আমরা জানি ইফ যুক্ত বাক্যে কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। পরের অংশটাও কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যেমন আমরা জানি ইফ হি গেটস, গেট থেকে এসেছে হি গেটস, এখানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেহেতু জানি, প্রথম অর্ধেক আমাদের মিলছে, তার মানে পরের অর্ধেকও মিলতে হবে। পরের অর্ধেকে গিয়ে কি হবে? হি, আমরা কি দিতে পারি? পরের অংশে গিয়ে আমাদের এই যে উড, এইটা বলা যাবে না, এটা পাস্ট ফর্ম এবং এখানে আইএনজি যুক্ত ভার্ব আছে, তো দুইটা মিস্টেক আছে আমরা এখানে। তো আমরা এখানে কি দিতে পারি? ইফ হি গেটস গুড গ্রেড হি উইল গো টু ইউনিভার্সিটি। কি দিতে পারি? হি উইল, উড হবে না, আমরা কি দিব? হি উইল গো টু ইউনিভার্সিটি। আর উইলের পর এবং মডেল অক্সিলারির পর আমরা কি দিতে পারি? বি1 দিব। মডেল অক্সিলারির পর সব সময় বি1 বসবে, মাথায় রাখবেন যে মডেল অক্সিলারি প্লাস বি1 হবে। মডেল অক্সিলারি প্লাস কি হবে? বি1 হবে। হ্যাঁ, অথবা কামরুজ্জামান ভাই লেখছে হি ক্যান সাকসেস ইন লাইফ, অথবা হি ক্যান শাইন হিজ লাইফ, সে তার জীবনকে রঙিয়ে দিতে পারে, রঙিন করতে পারে। এখন আমরা যদি বলি যে ইফ, একটা বাক্য বললাম, ইফ ইউ আর নট অনেস্ট, একটা অংশ লিখলাম ইফ ইউ আর নট অনেস্ট, যদি তুমি সৎ না হও, যদি তুমি সৎ না হও তাহলে কি হবে বলেন তো? যে আমরা বললাম পিপল could not liking you, হবে? পিপল কুড নট লাইকিং ইউ আমরা দিতে পারবো? আমরা জানি একটা সেন্টেন্সের প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, পরের অংশে শেল, ক্যান, উইল, মে প্লাস বি1 হবে সাবজেক্টের সাথে। ঠিক আছে? প্রথম অংশ প্রেজেন্ট হলে পরের অংশ কি হবে? প্রেজেন্ট হবে। এইটাকে বলে ফার্স্ট কন্ডিশনাল। তাহলে এটা রং। সঠিকটা কি হবে? এটার সঠিক অ্যান্সারটা কি হবে বলেন? তাহলে আমরা এখানে দিতে পারি, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, ইউ আর নট অনেস্ট প্রেজেন্ট ইনডিফিনিটে আছে,
তাহলে কি লিখতে পারি? পিপল উইল নট লাইক ইউ। হ্যাঁ আলামিন সাহেব, কি লিখতে পারি? পিপল, এখানে উইল লিখবো আমরা, পিপল উইল, অথবা পিপল উইলেই সুন্দর হয়, বা ক্যান লিখতে পারি, যেই টাইপস হোক আমরা লিখতে পারবো। পিপল উইল নট, এখানে ভার্বের সাথে সবসময় কি হবে? বি ওয়ান হবে আর কি, ভার্বের প্রেজেন্ট ফর্ম। পিপল উইল নট লাইক ইউ, পিপল ক্যান নট লাইক ইউ, উইল নট লাইক ইউ। তাহলে আমরা দেখলাম কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে ফার্স্ট কন্ডিশনালে প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, পরের অংশ প্রেজেন্ট হবে। প্রথম অংশ যদি প্রেজেন্ট হয়, এর পরের অংশে কি? বি ওয়ান হবে, সাবজেক্ট বি ওয়ান প্লাস অবজেক্ট হবে। তারপরে আমরা আরেকটা রুলস দেখি, দ্বিতীয় আরেকটা রুলস দেখি, সেটা হলো প্রথম অংশে যদি, এটা 2 নাম্বার রুলস কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, সাবজেক্ট প্লাস বি টু হলে, সাবজেক্ট প্লাস বি টু হলে এইখানে আমরা উড, কুড, মাইট দিতে পারি। যেমন কুড প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট। আমরা এই আরেকটা রুলস দেখলাম, যদি সাবজেক্ট প্লাস বি টু হয়, মানে ভার্বের পাস্ট ফর্ম হয়, ভার্বের পাস্ট ফর্ম হলে পরের অংশে উড, কুড, মাইট এগুলা ব্যবহার করব। আর আমরা জানি মডেল অক্সিলারির পর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, মডেল অক্সিলারির পর সবসময় কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। যেমন আমরা বললাম যে ইফ আই নিউ ইউর নাম্বার, ইফ আই নিউ ইউর নাম্বার, আমি যদি তোমার নাম্বার জানতাম, মানে তোমার নাম্বার জানলে আই ক্যান রাং ইউ, আমি তোমার নাম্বার জানলে তোমাকে রিং করতে পারতাম। তাইলে হবে? সেন্টেন্সটা ঠিক আছে? সেন্টেন্স হবে? সেন্টেন্সটা ঠিক আছে কিনা বলেন তো? যে সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে প্রথম অংশে যদি বি টু থাকে, ভার্বের ফার্স্ট ফর্ম থাকে, সেই ক্ষেত্রে আমরা পরের অংশটুকুতে সাবজেক্টের পর উড, কুড, মাইট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট বসাবো। তাহলে আই কুড রিং ইউ, কি হবে? আই ক্যানের জায়গায়, ক্যান তো বি ওয়ান আছে, ক্যানটাকে আমরা কিসে কনভার্ট করব? আমরা কুড, আই সি ও ইউ এল ডি, আই কুড, এখানে বি ওয়ান হবে, মডেল অক্সিলারির পর সবসময় বি ওয়ান হয়। I could ring you, I could ring you। এখন এই বি ওয়ানের জায়গায় যদি আমরা কখনো ওয়ারও খুঁজে পাই, যেমন ওয়াজ ওয়ারের ক্ষেত্রে ওয়ার খুঁজে পাই, তাহলেও সেটার একই নিয়ম, বি টু হোক অথবা ফার্স্ট ফর্ম হোক অথবা ওয়ার থাকুক, সেই ক্ষেত্রে একটাই শর্ত, সেটা হলো পরের অংশে উড, কুড, মাইট এগুলা ব্যবহার করতে হবে। যেমন আমরা যদি বলতাম যে ইফ আই ওয়ার এ কিং, বলেন তো, ইফ আই ওয়ার এ কিং, যদি আমি রাজা হতাম, যদি আমি রাজা হতাম, তাহলে আমি রাজা হলে কি করতাম? আই ক্যান চেঞ্জ আওয়ার কান্ট্রি, আওয়ার, ইফ আই ওয়ার এ কিং, যদি রাজা হতাম তাহলে কি করতাম? আই ক্যান চেঞ্জ মাই লাইফ, আমি আমার জীবন পরিবর্তন করতাম। কি হইতে পারে বলেন তো? যদি আমি রাজা হতাম তাহলে কি করতাম?
কি হবে এটা? I could change my life. Thank you. I could change my life. ঠিক আছে? I could change my life. হ্যাঁ, তাহলে আমরা এখানে ক্যান বসাতে পারি না, এখানে আমাদের কি বসাতে হবে? COULD। শুধু মাথায় রাখতে হবে যে বি টু অথবা ওয়ার থাকলেই কুড, উড, কুড, মাইট, উড, কুড, মাইট কোনো একটা হবে। এখানে বি টু থাকা মানে এখানে উড, কুড, মাইট কোনো একটা বসবে। ঠিক আছে, বিষয়টা আমি বুঝাতে পারছি? আমি কি বুঝাইতে সক্ষম হয়েছি কিনা? বুঝতেছেন নাকি বিরক্ত লাগতেছে বলেন? হ্যাঁ, আই ক্যান ম্যারি। থ্যাংক ইউ। আপনি যা মন চাই তাই বলেন, তবে আপনার এই মডেল অক্সিলারি এবং নিয়মটা ঠিক রাখতে হবে। মডেল অক্সিলারি প্লাস নিয়ম, এই দুইটা জিনিস আপনাকে ঠিক রাখতে হবে। তাহলে আমরা দুইটা দেখলাম, দুইটা। 3 নাম্বার নিয়মটা দেখি আমরা, যে আরেকটা মোট কন্ডিশনাল 3 রকমের হয়। কন্ডিশনাল কয় রকমের? 3 রকমের হয়। 3 নাম্বারটা যদি আমরা দেখি, এইখানে সাবজেক্ট প্লাস হেড প্লাস B3 প্লাস অবজেক্ট হয়। যদি সাবজেক্টের পর হেড প্লাস B3 প্লাস অবজেক্ট হয়, পরবর্তী অংশে এগুলার সাথে হ্যাভ বসবে। হ্যাভ প্লাস এখানে B3 হবে। উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলা বসবে প্লাস কি B3 হবে। ইফ আই, যেমন আমরা বললাম যে ইফ ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, ইফ ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, এখানে আমরা হ্যাড বলার কারণে এখানে B3 চলে আসছে, হ্যাডের কারণেই মূলত। তার মানে এটা কোন টেন্স বলতে পারবেন? হ্যাডের কারণেই B3 আসছে। যেমন আই বলতে পারি I will had complete, I will had সেন্টেন্সটা হবে, সেন্টেন্স হবে কিনা? যে আমরা প্রথম অংশটা দেখি, আমাদের সূত্রের সাথে যদি প্রথম অংশটা মিলে যায়, পরের অংশটা কি হবে ওইটা আমার বলা আছে। প্রথম অংশ মিলতে হবে, প্রথম অংশ যদি না মিলে তাইলে বুঝতে হবে আমার বুঝার ভুল বা সেন্টেন্সে ভুল আছে। কিন্তু থার্ড কন্ডিশনের ক্ষেত্রে প্রথম অংশে যদি সাবজেক্ট হ্যাড প্লাস B3 প্লাস অবজেক্ট থাকে, পরের অংশ অবশ্যই আমাকে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এগুলা বসাবো প্লাস B3 বসাইতে হবে। তাহলে আমরা কি বসাতে পারি? ইফ ইউ হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, আই উইল হবে। আমরা কি উইল বসাতে পারবো? বসাতে পারবো না। ঠিক আছে শাহিন মাহমুদ সাহেব, ধন্যবাদ। তাহলে আমরা আই উইল হবে নাকি উড হবে? অথবা আমরা লিখতে পারি আই কুড, যাই লেখি কুড অথবা উড। আই কুড হ্যাড হবে? হবে না, এখানে হবে হ্যাভ। আই কুড হ্যাভ পেইড, আই কুড হ্যাভ পেইড ইউ, পেইড এখানে কুড হ্যাভ পেইড ইউ। কুড হ্যাভ হবে, কি হবে? কুড হ্যাভ হবে। অথবা ইউ উড হ্যাভ
সাকসেস না, সাকসিড ইন লাইফ, সাকসিড ইন লাইফ। আমরা কিন্তু নিবন্ধনের জন্য হলেও আমরা ওভারঅল টোটাল যে কোনো চাকরির জন্য আমাদের প্রস্তুতি কিন্তু নিতে হয়, যেই কোনোটার ক্ষেত্রেই। তো অনেক সময় বলে থাকে যে নিবন্ধনের মাহমুদ ভাই বলল নিবন্ধনের দুই একটা রুলস। নিবন্ধন তো এটা লিমিটেড, যেমন ওইটাতে রিপিট করে খুব কম, রিপিট করে খুব কম। আপনার অনেকের একটা চিন্তা ভাবনা থাকে যে নিবন্ধনে যা আসছে প্রিভিয়াস এগুলা পড়লেই হয়ে যাবে। না, নিবন্ধনে আগে একটা দিছে, এখন অন্য রুলস দিবে। একটা সেন্টেন্স ব্যবহার করছে, এখন আরেকটা সেন্টেন্স দিতে পারে। আমরা যদি নিয়মগুলো, আমরা যদি রুলসগুলো ঠিকভাবে অনুসরণ করি, আমাদের যদি নিয়ম জানা থাকে, তাহলে কোন সেন্টেন্স দিল এটা দেখার বিষয় না, কোনটা সেন্টেন্স দিল, কোথা থেকে আসলো, এটা আমাদের দেখার বিষয় না। কি লেখছে, আমার তো নিয়ম মনে আছে, মাথায় আছে যে এটা তো এইরকম হবে, এটা এইরকম হবে, এটার এই রুলসের কারণে এইটার পরের অংশটা এইরকম হবে, আমার জানা আছে, আমি দিতে পারবো। মুখস্থ ছাড়তে হবে আমাদের। ইংলিশ গ্রামারের ক্ষেত্রে, আরবি গ্রামারের ক্ষেত্রে অবশ্যই আমাদের মুখস্থবিদ্যা পরিহার করতে হবে। জি জি, বুঝতে পারছি শাহিন সাহেব, নিবন্ধনের জন্য নিছি, বাট নিবন্ধনে রিপিট করতেছে কম। আগে একটা সময় রিপিট করতো, বাট ইদানিং রিপিট হচ্ছে খুব কম। এজন্য আমরা নিয়মগুলা, যেই নিয়মগুলা বেশি বেশি পরীক্ষায় আসছে। আমাদের ক্লাস চলবে 1 ঘন্টা। আরিফুর রহমান সাহেব 1 ঘন্টা চলবে, 9টা 15 থেকে 10টা 15 পর্যন্ত। তাহলে আমরা 3টা রুলস দেখলাম। প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরেরটা প্রেজেন্ট ইনডিফিনিট, মানে ক্যান, শেল, উইল এগুলা বসবে। প্রথম অংশে যদি আমাদের বি2 হয়, ফার্স্ট ইনডিফিনিট হয়, পরের অংশে কি হবে, উড, কুড, মাইট প্লাস বি1 হবে। প্রথম অংশে যদি আমাদের যে পাস্ট পারফেক্ট টেন্স হয় প্রথম অংশে, পরের অংশে আমাদের উড হ্যাভ, কুড হ্যাভ এবং বি3 হবে। 3টা রুলস দেখলাম। কোনো সেন্টেন্সের মাঝখানে যদি সিন্স বসে, আর প্রথম অংশে যদি আপনার প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট বসে, প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, এরপরে সিন্স কথাটি উল্লেখ আছে, তাইলে পরের অংশে আমাদের হবে ফার্স্ট ইনডিফিনিট। কথা বুঝতে পারছেন? না, জিরো কন্ডিশন ওই ফার্স্ট কন্ডিশনের সাথেই সংযুক্ত, ওইটা গুরুত্বপূর্ণ না। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো থার্ড কন্ডিশন এবং সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড থার্ড দুইটা বেশি গুরুত্ব। তাহলে আমরা দেখলাম সিন্সের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ কি হবে, পরের অংশে পাস্ট ইনডিফিনিট হবে। আর প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, পরের অংশে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স হবে। ঠিক আছে, প্রথম অংশে যদি আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রথম অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশে পাস্ট পারফেক্ট টেন্স হবে। প্রথম অংশে প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পরের অংশে পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। বললাম যে ইট ইজ বললাম ইট ইজ 10 years সিন্স, মানে 10 বছর হয়ে গেল মাই সিস্টার, আমরা কি দিতে পারি, ইজ বর্ন হবে। যে ইট ইজ 10 years সিন্স মাই সিস্টার ইজ বর্ন, কি হবে বলেন তো, এটা ঠিক করে বলতে পারবেন? যে আমরা জানি প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় আর মাঝখানে এরপরে যদি সিন্স থাকে,
পরের অংশে কি হবে? মাই সিস্টার ইজ বর্ন হবে। কোনটা হবে? এখানে কি ইজ হবে নাকি ওয়াজ হবে নাকি হ্যাজ হবে? কোনটা হবে? ইজ, ওয়াজ, হ্যাজ, তিনটার কোনটা হতে পারে? ওয়াজ হবে। থ্যাংক ইউ। মাই সিস্টার ওয়াজ বর্ন। কেন, কিভাবে আমরা বুঝলাম যে পরের অংশটা কি হবে? কারণ আমাদের তো মাথায় আছে প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হলে পরের অংশ কি হবে? পাস্ট ইনডিফিনিট। প্রথম অংশ যদি প্রেজেন্ট পারফেক্ট হয় পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট। কিন্তু যদি এইটা লেখা থাকে যে it was long since I have seen her কি হবে? এখানে কি হইতে পারে যে I have seen her, it was long since I have seen her, I have seen her last, মানে সর্বশেষ আমি তাকে দেখেছি 10 বছর আগে বা অনেক আগে, আমি অনেক আগে তাকে দেখেছি, অনেক দিন হয়ে গেল তাকে দেখেছি। আব্দুল করিম সাহেব, কথা মনে হয় বুঝাতে পারি নাই। আব্দুল করিম সাহেব, আমাদের জানা আছে সিন্স যুক্ত বাক্যের প্রথম অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় পরের অংশে পাস্ট ইনডিফিনিট হবে। আর প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সে আমরা জানি বাধ্যতামূলক একটা জিনিস থাকে, ওইটার নাম হইছে হ্যাড। আর হ্যাডের সাথে সবসময় B3 বসে। তাহলে কি হবে? I had seen her last, I had seen her last। ঠিক আছে, বুঝে আসছে বিষয়টা? প্রথম অংশে যদি পাস্ট ইনডিফিনিট হয় পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হবে। পরের অংশে কি হবে? পাস্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, আচ্ছা। তারপরে আমরা আরেকটা দেখি, যেমন সো দ্যাট যুক্ত বাক্য। সো দ্যাট যুক্ত বাক্য, এই সো এবং দ্যাটের মধ্যখানে যেটা বসবে সেটা হইল অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। সো দ্যাট যুক্ত বাক্য এগুলা প্র্যাকটিসের মাধ্যমে মনে থাকবে আলামিন সাহেব, প্র্যাকটিসের মাধ্যমে। যে আমরা জানি সো ডট ডট দ্যাট, সো এবং দ্যাটের মধ্যখানে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে এবং পরের অংশে ক্যান নট অথবা কুড নট বসবে, ক্যান নট অথবা কুড নট বসবে। যেমন বললাম যে দ্য ম্যান, বললাম দ্য ম্যান ইজ সো উইক দ্যাট হি, তাহলে এটার পরের অংশে আমরা জানি কি বসবে? ক্যান নট অথবা কুড নট বসবে, ক্যান নট অথবা কুড নট বসবে এবং ওই বাকি অংশটুকু বসবে। হি ক্যান নট, হি ক্যান মুভ, হিজ বডি। দ্য ম্যান ইজ সো উইক দ্যাট, দেখেন এইখানে সো এবং দ্যাটের মধ্যখানে, সো এবং দ্যাটের মধ্যখানে কি আছে?
এখানে কি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব বলতে পারবেন? দোষ গুণ অবস্থা বুঝাইলে তাকে অ্যাডজেক্টিভ বলে। তার মানে দ্য ম্যান এই মানুষটা সম্পর্কে তথ্য দিছে, এই জন্য এটা অ্যাডজেক্টিভ। উইক এটা কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? উইক শব্দটি অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব? অ্যাডজেক্টিভ, কারণ এখানে ব্যক্তির দোষ গুণ বুঝাইছে। নাউন বা প্রনাউনের দোষ গুণ অবস্থা বুঝাইলেই সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। দোষ গুণ অবস্থা মানে অ্যাডজেক্টিভ। আর ভার্বকে বিশেষায়িত করলে অ্যাডভার্ব। হ্যাঁ লোকমান সাহেব, এখানে যে হি ক্যান, আমরা জানি একসাথে ক্যান নট বসবে, এটা আমাদের কি বোঝায়? এতই যে, মানে সে এতই দুর্বল যে, দুর্বল হইলে মানুষ কি মুভ করতে পারে না? পারে না, না বোধক হবে পরের অংশটুকু। সে এতই দুর্বল যে সে কি করতে পারে না। হি ক্যান, এরপরে আমরা নট যুক্ত করে দিব। হি ক্যান নট মুভ হিজ বডি, এত দুর্বল যে তার বডি লাড়াতে পারে না। এতই দুর্বল যে সে তার বডি নাড়াতে পারে না। হি ক্যান নট মুভ হিজ বডি। বুঝে আসছে বিষয়টা? আলামিন সাহেব বুঝতে পারছেন? শাহিন মাহমুদ সাহেব আমার কথা কি বুঝতে পারতেছেন? আকলিমা ম্যাম জটিল মনে হইতেছে নাকি? ইংরেজির ক্ষেত্রে আমরা দেখি সবসময় সংখ্যাটা কমের মধ্যে থাকে। আচ্ছা, তাহলে সো দ্যাট এর পরবর্তী অংশে আমরা জানি ক্যান নট বা কুড নট বসবে, এবং সো এবং দ্যাট এর মধ্যখানে সবসময় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে, দুইটার কোনো একটা বসবে। তারপরে আমরা আরেকটা রুলস দেখি। উড রেদার ডট ডট দেন, যদি কোথাও উড রেদার থাকে পরের অংশে দেন বসবে। উড রেদার থাকলে পরের অংশে দ্যাট বসবে, ইয়া দেন বসবে। এই যে গ্যাপটা, এই গ্যাপের মধ্যে বি ওয়ান বসবে। উড রেদার এবং দেনের মধ্যখানে বি ওয়ান বসবে। উড রেদার এবং দেন, উড রেদার এবং দেন এই দুইটার মধ্যখানে কি বসবে? বি ওয়ান বসবে। ঠিক আছে? উড রেদারের পর কি বসবে? উড রেদারের পর সবসময় বি ওয়ান বসবে। এই জিনিস, এই যে সূক্ষ্ম একটা বিষয়, উড রেদারের পরবর্তী অংশে বি ওয়ান বসবে এবং দেন বসবে, বি ওয়ান এবং দেন বসবে। যেমন আমরা বললাম হি উড রেদার ডাইড, হি উড রেদার ডাইড দেন ফরগিভ ইউ। বলেন তো সেন্টেন্স ঠিক আছে কিনা? মানে সে মনে করে যে তোমাকে ক্ষমা করার চেয়ে সে মারা যাওয়া ভালো। বি মাসুম যশোরী সাহেব, বি ওয়ান মানে হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা তিনটা ফর্ম জানি, একটা হচ্ছে বি ওয়ান, বি টু, বি থ্রি। বি ওয়ান মানে কি? ভার্বের প্রেজেন্ট ফর্ম, প্রেজেন্ট। বি টু মানে ফার্স্ট ফর্ম, আর বি থ্রি মানে পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন আমরা বলি গো, এই গোটার আরেকটা ফর্ম হচ্ছে ওয়েন্ট, আরেকটা হচ্ছে গন। একটা ভার্বের তিনটা রূপ, একটা ভার্বের কয়টা? তিনটা। এই প্রথমটাকে গো বি ওয়ান, ওয়েন্ট বি টু, গন বি থ্রি। আজকের ক্লাসের উপর আগামীকাল রাতে অথবা পরের দিন পরীক্ষা হবে, মানে পরের ক্লাসের আগেই এইটা পরীক্ষা হবে। এই ক্লাসের উপর পরীক্ষা হবে কি পরের ক্লাসের আগেই।
সেটা আমরা চেষ্টা করব শুক্রবার, আজকে তো বুধবার, শুক্রবারে পরীক্ষাটা হবে এইটার উপর, কমপ্লিটিং সেন্টেন্সের পুরাটার উপর শুক্রবারে পরীক্ষা হবে। বুঝতে পারছেন মামুন সাহেব? আচ্ছা, তাহলে আমরা দেখলাম উড রেদার এবং দেন এর মাঝখানে সবসময় B1 বসে, আর এইখানে একটা ভুল আছে, সেটা হলো এখানে B2 বা B3 দেওয়া আছে। হি উড রেদার ডাই হবে, কি হবে? হি উড রেদার ডাই। অথবা আমরা বলতে পারি হি উড রেদার ডাই দেন ফরগিভ ইউ, ফর দেন বেগিং, ভিক্ষা করার চেয়ে সে মৃত্যু ভালো মনে করে। পরীক্ষার সময় একটা নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হয়, নির্দিষ্ট সময়ে পরীক্ষা শুরু হলে এটা 48 ঘন্টা সময় থাকবে, এর মধ্যে যেই কোনো সময় পরীক্ষা দিতে পারবে। আচ্ছা, এটা বুঝতে পারছেন? এটা বুঝে আসছে? তার পরবর্তীতে আমরা আরেকটা রুলস দেখি, এগুলা গুরুত্বপূর্ণ গুলা বলতেছি। হ্যাঁ, উইথআউট প্লাস জিরান্ড, উইথআউট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এর পরের অংশে জিরান্ড হবে। জিরান্ড মানে আইএনজি যুক্ত ভার্ব, ভার্ব প্লাস আইএনজি। উইথআউট দিয়ে বাক্য শুরু হলে, হ্যাঁ, উইথআউট দিয়ে বাক্য শুরু হলে পরের অংশে কি হবে? জিরান্ড হবে, পরের অংশে জিরান্ড হবে। এখন বললাম যে উইথআউট স্টাডি হার্ড, you cannot shine in life. Without study hard, এইটা কি হবে বলতে পারবেন? Without study hard, আমরা জানি উইথআউট যুক্ত বাক্য মানেই হলো পরের অংশ ভার্বের সাথে কি যুক্ত হবে? আইএনজি যুক্ত হবে। তাহলে এটা কি হবে? সঠিকটা কি? স্টাডিং হবে। লোকমান হাকিম সাহেব, থ্যাংক ইউ। তামান্না সুলতানা ম্যাম। তাহলে একটা সেন্টেন্স আমরা দেখলেই বুঝতে পারবো এটার ভুল কোথায় আছে। এই জন্য খুঁটিনাটি বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হয়, যে যদি উইথআউট থাকে তার মানে আমাদের বুঝতেই হবে উইথআউটের পরে এখানে ভুল আছে। স্টার্টিং হবে, কি হবে? এখানে স্টার্টিং আইএনজি যুক্ত হবে। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, বাই এর পরেও কিন্তু আইএনজি যুক্ত হয়। বাই এর পরে কি আইএনজি যুক্ত হয়? বাই এর পরেও আইএনজি যুক্ত হয়। আমরা বললাম by read more you can make good result। এই যে বললাম বাই রিড মোর, কি বলছি? বাই রিড মোর ইউ ক্যান মেক গুড রেজাল্ট, বা ইউ ক্যান মেক এ গুড রেজাল্ট, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারো। এখন বলেন তো এইটার ভুলটা কোথায় আছে এবং কোন অংশে ভুল? দুই জিনিস এটা মাথায় রাখতে হবে, বাই অথবা উইথআউট, এই দুইটার পরে এইটা আগে পড়ানো হয়েছে ইন লিউ অফ আবু হুরায়রা সাহেব। তাহলে এই দুইটার ক্ষেত্রে কি হবে? তাহলে বাই রিডিং মোর হবে, বাই রিডিং
মোর হবে। হ্যাঁ, বাইয়ের সাথে সবসময় মানে বিয়ের সাথে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হবে। তারপরে একটা কথা বলছে আবু হুরায়রা সাহেব যে ইন লিউ আপ একটা ওয়ার্ড আছে, ইন লিউ আপ। ইন লিউ আপ শব্দের অর্থ হইল পরিবর্তে। ইন লিউ আপ শব্দের অর্থ কি? পরিবর্তে। এখন বললাম যে শুরু করলাম এইভাবে, ইন লিউ অফ ক্রিকেট। ইন লিউ অফ ক্রিকেট হি লাভ ফুটবল। তাহলে এখানে দেখেন ইন লিউ অফ ক্রিকেট, হি এখানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এই জন্য এখানে এস যুক্ত হয়েছে। ইন লিউ অফ অর্থ কি? পরিবর্তে। এখন অর্ধেক দিয়ে দিচ্ছে ইন লিউ অফ ক্রিকেট, ক্রিকেটের পরিবর্তে। এটার রেজাল্ট কি হবে? এটার বিপরীত একটা কথা আছে, হয় এইটা না হয় ওইটা। তাহলে ইন লিউ অফ অর্থ পরিবর্তে, ইন লিউ অফ ক্রিকেট, ক্রিকেটের পরিবর্তে। ক্রিকেটের পরিবর্তে কি? ক্রিকেটের পরিবর্তে হি লাভস ফুটবল। ক্রিকেটের পরিবর্তে সে কি ভালোবাসে? ফুটবল ভালোবাসে। তাহলে এটার সঙ্গতিপূর্ণ বাক্য বসাতে হয়। ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আরেকটা দেখি। একটা সেন্টেন্স আছে, এর মধ্যে টু টু, এই যে একটা বাক্যের মধ্যে টু টু থাকে, এই দুইটার মধ্যখানে আমরা কি বসাবো? এই দুইটার মধ্যখানে আমরা অ্যাডজেক্টিভ বসাবো। যদি কোনো সেন্টেন্সের মধ্যে টু টু কথাটি থাকে, টু টু মানে কি? এতই, এতই যে, সে এতই লেজি যে। তাহলে টু টু থাকলে সেন্টেন্সের মধ্যে পরের অংশটা কি? এই দুইটার মধ্যখানে অ্যাডজেক্টিভ বসবে, প্লাস পরের বি ওয়ান হবে। এইটা আমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে? যেমন বললাম হি ইজ টু, হি ইজ টু উইক টু। এখানে এটা না দিয়ে সঙ্গতিপূর্ণ, হি ইজ টু উইক টু ওয়াকিং। হি ইজ টু উইক টু ওয়াকিং, এইখানে উইকটা কি হবে? এটা কি নাউন না প্রনাউন? কোনটা হবে? দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। এই গ্যাপের মধ্যে অ্যাডজেক্টিভ বসবে, টু এর পরবর্তীতে বি ওয়ান বসবে। এটা আপনার রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রেও একই বিষয় কাজে লাগবে। এই গ্যাপের মধ্যে অ্যাডজেক্টিভ, টু এর পরবর্তীতে বি ওয়ান বসবে, এইটা অ্যাডজেক্টিভ। টু টু এটা কি হবে? এখানে বি ওয়ান হবে। ঠিক আছে? তাহলে হি ইজ টু উইক টু ওয়াকিং নয়, এখানে কি হবে? হি ইজ টু উইক টু ওয়াক। সে মানে এতই দুর্বল যে হাঁটতেই পারে না। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, যেমন
এখানে দুইটা হুইচ আছে, বলতে পারবেন এই 1 নাম্বার হুইচ এইটা কি এবং এইটা কি, কোনটা নাউন বা প্রনাউন, কোনটা প্রনাউন কোনটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে জাহিদ হাসান সাহেব, 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বলেন এখানে কি কি আছে, হুইচ আছে দুইটা হুইচ, এখন এইটা কোন হুইচ আর এইটা, এটার পার্টস অফ স্পিচের কোন অংশ ধরা হয়। তাহলে এই হুইচ বুক, এই হুইচ এইটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এটা এই হুইচ এখানে দুইটা প্রিপজিশন প্রনাউন আমরা জানি কয় প্রকার, হয় নাই, প্রনাউন আমরা জানি 2 প্রকার, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে প্রনাউন। প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা কি প্রনাউন, এইটা হচ্ছে প্রনাউন। ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি নাউন আসে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি ভার্ব আসে সেটা হবে প্রনাউন। দুইটা জিনিস দুইভাবে মাথায় রাখবেন, ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি নাউন আসে তাহলে সেটা হবে কি অ্যাডজেক্টিভ, ডাব্লিউএস কোশ্চেনের পরে যদি ভার্ব আসে সেটা হবে প্রনাউন, সেইটা কি হবে প্রনাউন হবে। তাহলে এই কয়েকটা আমাদের সব সময় আসে, এগুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যে কয়েকটা রুলসের কথা বললাম, কন্ডিশনাল, আজকের আমরা যেগুলা দেখলাম, একটা হচ্ছে কন্ডিশনাল ফার্স্ট সেকেন্ড থার্ড, ঠিক আছে 100 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড থার্ড কন্ডিশনাল, তারপরে আমরা আরো কয়েকটা যে বিক্ষিপ্তভাবে দেখলাম, এই 8-10টা রুলস এবং প্রথম ক্লাসের 7-8টা রুলস যদি আমরা দেখি, এই যে কয়টা দেখাইলাম এগুলাই ঘুরে ফিরে সবসময় পরীক্ষায় আসে। আর অতিরিক্ত পিডিএফে কয়েকটা দেওয়া আছে, ওগুলার দরকার নেই, বাট যেগুলা দেখানো হয়েছে এই রুলসগুলোই আমরা একটু যদি দেখি, এগুলাই দেখবো সবসময় যেই কোনো পরীক্ষায় আসে, বিসিএস হোক, প্রাইমারি হোক, খাদ্য অধিদপ্তর হোক, সমাজকর্মী হোক, বা যেখানেই হোক এখান থেকেই আসবে। ঠিক আছে, অনেক সময় আমরা এখানে ক্লাসের ক্ষেত্রে ধৈর্য হারিয়ে ফেলি, যে বুঝতেছি না, বুঝতে পারতেছি না, কিভাবে কি করব, নানান সমস্যার মধ্যে আমরা পড়ি, বাট অনেক সময় বিরক্ত লাগে, ক্লাস করতে গিয়ে বুঝে না। কিন্তু একটা মানুষের মূল যেই বিষয়টা দরকার সেটা হচ্ছে তাকে টেন্স সম্পর্কে যদি সে ভালো না জানে, এই টেন্সের সাথে সবগুলোর সম্পর্ক, সেন্টেন্স নিয়ে আমাদের কাজ। একটা টেন্স যদি আমরা জানি প্রথম অংশ, দুইটা অংশ আছে, প্রথম অংশ যদি এক টেন্স হয়, পরের অংশ কোন টেন্স হবে, মধ্যখানের সিম্পটমের উপর নির্ভর করে, প্রথমটার উপর নির্ভর করবে এইটার যেই চিহ্নকে নির্দেশ করে ওইটার রেজাল্ট কি হইতে পারে, এইভাবে চলে আসে। তো এই জন্য টেন্সটা আমাদের গুরুত্বপূর্ণ। এখনো যারা টেন্স তার মাথায় নাই বা টেন্সে বুঝতে পারে না, তার উচিত অন্তত টেন্স নিয়ে একটু দেখা, বা আমাদের টেন্সের ক্লাস আছে ওই টেন্সগুলো একটু দেখা, কোনটা কোন টেন্স, টেন্সটা কিভাবে চিনবে, ভার্বগুলো কি কয় প্রকারের আছে, কোনটা কোন ভার্ব, এগুলা। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটুকুই রইল। ওকে, বিজ্ঞান থেকে আমরা পড়ব, বিজ্ঞান থেকে আমরা কি পড়বো জানেন, সেখান থেকে আমরা শুধু মানব দেহ রোগ ব্যাধি, ওইটার একটা অধ্যায় আছে, দুইটা অধ্যায়, বিজ্ঞানের উপর 2টা ক্লাস নিতে হবে এবং আইসিটির উপর 2-3টা ক্লাস নিতে হবে, সিদ্দিকুর রহমান সাহেব, তাইলে আমাদের পরিপূর্ণ সিলেবাস কমপ্লিট হবে।
তো ঠিক আছে, ধন্যবাদ। আরেকদিন আবু হুরায়রা সাহেব। ঠিক আছে মাসুম সাহেব, কয়েকদিন আগে জানিয়ে দেওয়া হবে। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।